সোনাম ওয়াংচুক বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী। তিনি লাদাখের সেই মানুষ যাকে নিয়ে একদিন গোটা ভারত গর্ব করেছিল। বলিউডের ব্লকবাস্টার সিনেমা 3 ইডিয়টস তৈরি হয়েছিল তাকে দেখে। আর আজ সেই মানুষটি নিজের জীবন বাজি রেখে বসে আছেন দিল্লির রাজপথে। নিজের কোনো সমস্যা নিয়ে নয়, বা নিজের কোনো প্রাপ্তির জন্যও নয়, তিনি অনশনে বসে রয়েছেন একটাই প্রশ্ন নিয়ে: এই দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কারো কোনো দায়বদ্ধতা নেই কেন? সম্পূর্ণ অহিংস পথে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়াটা কি খুব অন্যায়, দেশদ্রোহিতা? দেশের মানুষ কি এই প্রশ্নের জবাব চান না? প্রশ্নটা কি শুধু সোনাম আর তার চারপাশে থাকা ককরোচ জনতা পার্টির সমর্থক এবং বাম যুব ছাত্রদের? এর মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবর বিশ্বজুড়ে পৌঁছে দিয়েছে। এর মধ্যে বিবিসি ছাড়াও রয়েছে আল জাজিরা, ব্লুমবার্গ এবং রয়টার্স। আল জাজিরা এই আন্দোলনকে মোদির 12 বছরের শাসনকালের বিরুদ্ধে এক বিরল প্রতিরোধ হিসেবে বর্ণনা করেছে। ব্লুমবার্গও এই অনশন নিয়ে সরকারের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে এবং একে দেশের অন্যতম উল্লেখযোগ্য যুব নেতৃত্বাধীন প্রতিবাদ হিসেবে চিহ্নিত করেছে। রয়টার্স লিখেছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সরকারের প্রতিক্রিয়াহীনতার খবর। সেলিব্রিটিদের একটি অংশ এখন এর পাশে একটু একটু করে এগিয়ে আসতে শুরু করেছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য বিজেপিরই অত্যন্ত ঘনিষ্ঠ দেওল পরিবারের একজন, তিনি ধর্মেন্দ্রর ভাইপো অভয় দেওল। আসুন আমরা নিজেরাও একটু নিজেদের আয়নার সামনে দাঁড় করাই। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কতটা চিন্তিত তা বোঝার চেষ্টা করি। আজকের এই এপিসোডটাকে সেই আত্মসমীক্ষারই একটা চেষ্টা বলতে পারেন। ভিডিওটা পুরোটা দেখে এর বক্তব্যের সঙ্গে একমত হলে এই কথাটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও আপনার দায়িত্ব কিনা সেটা আপনাকে ভাবতে হবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই শুরু করা যাক সোনাম ওয়াংচুকের কথা থেকেই। আর এই কাহিনী শুরু করতে হলে একটু পিছিয়ে যেতে হবে। সোনাম ওয়াংচুক নিছক কোনো আন্দোলনকারী নন, তিনি একজন উদ্ভাবক, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবিদ। তার জীবন কাহিনী নিয়ে গড়ে উঠেছিল আমির খান অভিনীত বিখ্যাত সিনেমা 3 ইডিয়টস। সিনেমাটির মূল চরিত্র ফুনসুক ওয়াংরুকে তৈরি করা হয়েছিল তাঁরই অনুপ্রেরণায়, যিনি কিনা তার উদ্ভাবনী শক্তিকে কর্পোরেটের কাছে কোটি কোটি টাকায় বেচে ধনী হওয়ার চেয়ে লাদাখের প্রত্যন্ত এলাকার গ্রামের গরিব ছাত্রদের বিজ্ঞান শেখানোকে বেশি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেছিলেন। লাদাখের প্রত্যন্ত অঞ্চলে একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি একসময় ছিলেন গোটা দেশের কাছে অনুপ্রেরণার প্রতীক। তিনি ভারতীয় সেনার জন্য তৈরি করেছেন প্রচণ্ড ঠান্ডায় সৌরশক্তি চালিত গরম থাকার তাঁবু। সৌরশক্তি চালিত গরম থাকার মতো বাড়িও তাঁরই তৈরি। লাদাখের জল সমস্যার সমাধানে হিমবাহ থেকে তৈরি করেছেন বরফের স্তূপ। পরিবেশ রক্ষার কাজের জন্য তিনি প্রশংসা পেয়েছেন ভারত তো বটেই, গোটা বিশ্বে। বরফের স্তূপের জন্য 2016 সালে তিনি পেয়েছেন রোলেক্স অ্যাওয়ার্ড। 2019 সালের 5ই আগস্ট যখন কেন্দ্রীয় সরকার জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছিল, তখন উচ্ছ্বসিত হয়ে সোনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন। সমাজ মাধ্যমে তিনি এ নিয়ে দীর্ঘ পোস্টও লিখেছিলেন। সেদিন তার মনে হয়েছিল লাদাখবাসীর বহুদিনের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে, কিন্তু সেটা যে নিছক একটা রাজনীতির চাল তা বুঝতে পারেননি সোনাম। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর লাদাখের মানুষ ক্রমশ বুঝতে শুরু করলেন তাদের নিজেদের জমি এবং পরিবেশ বা সংস্কৃতি রক্ষার তেমন কোনো ক্ষমতাই তাদের হাতে দেওয়া হয়নি, বরং লাদাখের মূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ জমি কর্পোরেটকে তুলে দেওয়া আর পর্যটন ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা রোজগারই সরকারের আসল লক্ষ্য, এরকমই অভিযোগ করলেন লাদাখবাসী। লাদাখবাসীর মতামত এখানে গুরুত্বপূর্ণই নয়। এর প্রতিবাদে প্রথম আন্দোলন শুরু করলেন সোনাম।
2024 সালের মার্চ মাসে সোনম ওয়াংচুক টানা 21 দিন অনশন করেছিলেন। তার আগে তিনি লে থেকে দিল্লি পর্যন্ত দীর্ঘ পদযাত্রাও করেন। তখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার একটাই কথা ছিল, বাদা জো কিয়া থা নিভানা পড়েগা। প্রতিশ্রুতি রাখতে হবে, কিন্তু প্রতিশ্রুতি থেকে গেছে প্রতিশ্রুতিতেই। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে সোনম ওয়াংচুক এবং লে অ্যাপেক্স বডি লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে 35 দিন অনশন শুরু করেন। বৌদ্ধ ভিক্ষু থেকে মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এই আন্দোলনে সামিল হন। লাদাখের ইতিহাসে এরকম সর্বধর্ম ঐক্য কিন্তু বিরল। এই অনশনের 15তম দিনে একটা ভয়াবহ ঘটনা ঘটে। 24 সেপ্টেম্বর কিছু তরুণ বিক্ষোভকারী মূল আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে লে শহরে বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনী গুলি চালালে 4 জন বিক্ষোভকারী নিহত হন, যাদের মধ্যে একজন ছিলেন প্রাক্তন সেনা। এরপরে প্রশাসন ব্যাপক অভিযান চালিয়ে 80-রও বেশি মানুষকে আটক করে, যাদের মধ্যে ছিলেন ওই আন্দোলনের নেতারাও, যারা শুরু থেকে সম্পূর্ণ অহিংস পথে আন্দোলন করছিলেন। সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় বিদেশি অর্থের ব্যবহার এবং অশান্তির সময় দায়িত্ব জ্ঞানহীন আচরণের। সরকারের চোখে তিনি হয়ে ওঠেন সন্দেহভাজন, আর তার বিরুদ্ধে ব্যাপক কুকথা প্রচার করতে নেমে পড়ে আইটি সেল। কিন্তু প্রায় 6 মাস কারাবাসের পর দেখা গেল সরকারের হাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, তাই তাকে ছেড়ে দিতে হলো সরকারকে। মুক্তির পরে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সোনম জানালেন লাদাখের আন্দোলন চলবে। এই ঘটনা প্রবাহ কি প্রমাণ করে ভারতের গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের পরিণতি কতটা অনিশ্চিত হতে পারে? একজন মানুষ যিনি একদিন ছিলেন জাতীয় গর্বের প্রতীক, তাকেই রাষ্ট্র দেখতে শুরু করতে পারে সন্দেহের চোখে। কিন্তু সোনম ওয়াংচুকের লড়াই কিন্তু থেমে যায়নি। এবার তিনি নেমে পড়লেন এক সম্পূর্ণ নতুন লড়াইয়ে। এবার লাদাখের সীমানা ছাড়িয়ে গোটা দেশের কোটি কোটি ছাত্র এবং তাদের অভিভাবকদের হয়ে। সম্প্রতি ভারতের বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং একের পর এক পরীক্ষা বাতিলের ঘটনায় দেশ স্তম্ভিত হয়ে যায়। বহু ছাত্র হতাশায় ডুবে নিজেদের শেষ করে দেয়। বিরোধীরা শুরু করেন আন্দোলন। ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে পড়েন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, বাম দল এবং অন্য বিরোধীরা। দাবি ছিল এই অন্যায়ের দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। বলতেই পারেন, এটা দাবি করার কি আছে? শিক্ষামন্ত্রী তো উচিত ছিল এর নৈতিক দায় স্বীকার করে নিজেই সরে যাওয়া। এর আগে এরকম পদত্যাগ যে হয়নি তা তো নয়, কিন্তু এখন আর তা হয় না, হয়তো আর হবেও না। আর এই দাবি নিয়েই নতুন গঠিত ককরোচ জনতা পার্টি বা সিজেপি কেন্দ্রীয় সরকারের গাফিলতির বিরুদ্ধে সরব হয়। এই দলটির নেতৃত্বে রয়েছেন অভিজিৎ দীপকে, যিনি সাম্প্রতিক ভারতীয় তরুণদের ক্ষোভের এক নতুন মুখ হয়ে উঠেছেন। 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে সিজেপির উদ্যোগে পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু হয়। গত 25 জুন এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানান তিনি এই বিক্ষোভের পাশে আছেন এবং সরকার দ্রুত এর জবাবদিহি না করলে তিনি দিল্লিতে গিয়ে অনশনে বসবেন। সরকারের কাছ থেকে কোনো সদুত্তর না আসায় প্রতিশ্রুতি অনুযায়ী যন্তর মন্তরে তিনি শুরু করেন অনির্দিষ্টকালের আমরণ অনশন। অনশন শুরুর আগে তিনি এক গভীর প্রতীকী কাজ করেন। দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে অঞ্জলি দিয়ে দেশের যুব সমাজের অধিকার রক্ষার লড়াইয়ের শপথ নেন। এ যেন এক নতুন সত্যাগ্রহের ঘোষণা। এখন প্রশ্ন, এই লড়াই কেন জরুরি? জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএর পরিচালন ব্যবস্থা নিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনা চলছে। একের পর এক পরীক্ষা স্থগিত বা বাতিল হওয়ায় কোটি কোটি পরীক্ষার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সোনম ওয়াংচুকের মতে বর্তমান যুব সমাজই দেশের প্রকৃত শক্তি, আর তাদের যদি জীবনের শুরুতেই দুর্নীতির পাঁকের মধ্যে পড়তে হয়, তাহলে দেশের যুব শক্তিকে একেবারে শেষ করে দেওয়া হবে। কিন্তু তারই সত্যাগ্রহে সরকারের কোনো হেলদোল দেখা যায়নি। শুধু সরকারের সমর্থক আইটি বাহিনীকে ফের নামিয়ে দেওয়া হয় সোনমের চরিত্রে কালি লেপার জন্য। কিন্তু সোনম তো ছাড়ার পাত্র নন।
দিন যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে এই অনশনের ভয়াবহতা। প্রথম দিকে অনশনের চতুর্থ দিনেই সোনম ওয়াংচুকের শরীরের ওজন 2 কেজি কমে যায়। তার রক্তচাপ ক্রমাগত কমতে থাকে। নবম দিনে এসে তার ওজন প্রায় 7 কেজি কমে যায়। রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে নেমে যায়। তবুও তিনি থামেননি। 17 দিন পরে তার শরীরের অবস্থা রীতিমতো উদ্বেগজনক হয়ে ওঠে। তার শরীরের ওজন প্রায় 8.2 কেজি কমে গেছে। চিকিৎসকদের দেওয়া রিপোর্ট অনুযায়ী তার রক্তচাপ 107/70 এবং রক্তে গ্লুকোজের মাত্রা নেমে এসেছে 67 মিলিগ্রামে। শুরু হয়েছে প্রবল পেশির যন্ত্রণা। চিকিৎসকদের একাংশ সতর্ক করেছেন, দীর্ঘ সময় ধরে শুধু জল বা সীমিত তরল গ্রহণ করে অনশন চালিয়ে গেলে শরীরের বিভিন্ন অঙ্গের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। আর এই পরিস্থিতিতেই সোমবার যন্তর মন্তরে চলে আসেন দেশের বিশিষ্টজনরা। সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ এবং বাম নেতারা। তার সঙ্গে দেখা করে তারা অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান, কিন্তু সোনম নিজের সিদ্ধান্ত পাল্টাননি। অনশন ভাঙার বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজেকে কোনো নায়ক বা মহাত্মা গান্ধী মনে করেন না। তিনি শুধু চান প্রতিটি নাগরিক নিজের দায়িত্ব পালনের চেষ্টা করুক, নিজেকেই তারা নিজেদের নায়ক করে তুলুক। আর এই বার্তার পর ধীরে ধীরে কি জাগছে বলিউডও? 3 ইডিয়টসের চতুর রামলিঙ্গন চরিত্রের অভিনেতা অমি বৈদ্য তার সমর্থনে একটি ভিডিও বার্তা দিয়েছেন। আর এরপরেই সমাজ মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েছেন এই ছবির মুখ্য অভিনেতা আমির খান। তবে সেলিব্রিটিদের মধ্যে সোনমের পাশে নাসিরুদ্দিন শাহরা ছাড়াও দাঁড়িয়েছেন বিজেপির সাংসদ সানি দেওলের খুড়তুতো ভাই অভয় দেওল, সোনি রাজদান, জিনাত আমেন, সাবানা আজমি। এই সমর্থন কিন্তু ক্রমশ বাড়ছে। কিন্তু প্রশ্ন, এই আন্দোলন যাদের জন্যে, তারা কি এতে সাড়া দিচ্ছেন? সারা ভারতের ছাত্র যুবরা কি তার পাশে আছেন? অনশন শুরুর দিন যন্তর মন্তরে জড়ো হয়েছিলেন শত শত বিক্ষোভকারী, যাদের অধিকাংশই ছাত্র এবং যুব সমাজের প্রতিনিধি। 2 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হওয়া সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন কয়েকজন কৃষক নেতাও। সময়ের সঙ্গে সঙ্গে এই সমর্থনের বৃত্ত কিন্তু আরো বিস্তৃত হয়েছে বলেই মনে করছেন অনেকে। প্রতিদিনই যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে সংহতি প্রকাশ করছেন। বিরোধী রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন। দেশের বিভিন্ন শহরেও সোনমের সমর্থনে অবস্থান বিক্ষোভ হচ্ছে। ছাত্র সংগঠনগুলো একে একে এই লড়াইয়ে সামিল হচ্ছে। তবে গদি মিডিয়ায় এই আন্দোলন কিন্তু কার্যত উপেক্ষিত। তাই সঠিক কি হচ্ছে তা দেশের মানুষ জানতেই পারছেন না। সোনম নিজেও বারবার এই যুব সমাজের সমস্যাকেই কেন্দ্রে রেখেছেন তার বার্তায়। প্রশ্নফাঁসের জেরে হতাশ পড়ুয়াদের নিজেকে শেষ করে দেওয়ার ঘটনাগুলোকে সামনে রেখে তিনি প্রশ্ন তুলেছেন, আজ যদি সেই পড়ুয়াদের জায়গায় কারো নিজের বোন বা মেয়ে থাকতো, তবে কি তিনি ঘরে চুপ করে বসে থাকতেন? যারা সরাসরি দিল্লিতে আসতে পারছেন না, তাদের প্রতি নিজের নিজের এলাকায় অন্তত একদিনের প্রতীকী অনশনের অনুরোধ জানিয়েছেন তিনি। এভাবেই এক ব্যক্তির অনশন এখন ছড়িয়ে পড়ছে হাজার হাজার তরুণ তরুণীর মধ্যে সারা দেশ জুড়ে। সিজেপির পক্ষ থেকেও ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা আবেগঘন আবেদন এসেছে। দলের একজন মুখপাত্র লিখেছেন, দেশের এক কৃতি সন্তানকে নিজের দেশের সরকারের কাছে নিজের কথা পৌঁছে দেওয়ার জন্য কেন আমরণ অনশন করতে হচ্ছে? দেশবাসীর মানসিকতার সমালোচনা করে তিনি বলেছেন, পথ চলতে চলতে যেন আমরা সবাই অনুভূতিহীন হয়ে পড়েছি। সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি লিখেছেন, সরকার ওয়াংচুক বা কোটি কোটি তরুণের জীবনের পরোয়া করে না, কিন্তু ওয়াংচুকের জীবন দেশবাসীর কাছে অত্যন্ত মূল্যবান। এই গোটা আন্দোলনের সবথেকে অস্বস্তিকর দিকটা হলো কেন্দ্রীয় সরকারের নীরবতা। অনশন নিয়ে এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্দোলনের দাবিগুলো নিয়েও সরকারের পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য আসেনি। 17 দিন ধরে একজন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী শিক্ষাবিদের শরীর ভেঙে পড়ছে, অথচ যার কাছে দাবি জানানো হচ্ছে সেই সরকারের তরফে একটা শব্দ উচ্চারিত হচ্ছে না।
অথচ এই সরকারই এসেছিল 2011 সালে আন্না হাজারের 12 দিনের সরকার বিরোধী আন্দোলনের কাঁধেই ভর করে। সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এখন সরকারে থাকা অনেকেই। এখন তারাও এই অনশন নিয়ে চুপ। এখন আন্দোলন তাহলে কোন দিকে এগোচ্ছে? অহিংস সত্যাগ্রহ আন্দোলন কি শক্তি হারাবে, নাকি তা শেষ পর্যন্ত নাড়িয়ে দিতে পারবে একটা অচলায়তন? আগামী 20শে জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছেন সোনম। এই দিনটাই হয়তো নির্ধারণ করবে সরকার শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসবে, নাকি আন্দোলন আরো তীব্র রূপ নেবে, বা শেষ হবে সত্যাগ্রহের শক্তি। আর সত্যাগ্রহের শক্তি যদি শেষ হয়, তাহলে কি তা গণতন্ত্রের পক্ষে একটা অশুভ সংকেত হয়ে থাকবে না? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।